তো যারা এখনো এই টিকাটা মুখস্থ করনি প্লিজ এই টিকাটা মুখস্থ করে নেবে। 2024 সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় 100% কমন। তো প্লিজ তোমরা এক্ষুনি মুখস্থ করে নাও। আর যারা এই টিকাটা বুঝতে পারছো না প্লিজ তারা মন দিয়ে ক্লাসটা করো। আমি 100% বললাম, তোমরাও কিন্তু এটা 1 মিনিটে বুঝে যাবে আর বুঝে কিন্তু মুখস্থ হয়ে যাবে। তো এই টিকাটা কিন্তু 4 মার্কের আসবে। তো এই অধ্যায় এটা হচ্ছে আরোহমূলক দোষ। এই অধ্যায় থেকে কিন্তু লাস্ট এটা অধ্যায় 12 নম্বর অধ্যায়। তো 12 নম্বর অধ্যায় থেকে আমি রিসেন্ট কিন্তু তোমাদেরকে শেয়ার করলাম, যারা বুঝতে পারোনি, যারা নতুন স্টুডেন্ট আমার টিউশনের, বহু কারণবাদ শেয়ার করেছি রিসেন্ট ভিডিওস অপশন, চ্যানেলে ভিডিওস অপশনটাতে গেলেই 2-3টা ভিডিওর পরই তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, পরপর ভিডিওগুলো পেয়ে যাবে। বহু কারণবাদ পেয়ে যাবে, তারপর কাকতালীয় দোষ পেয়ে যাবে, একটি আবশ্যিক শর্তকে সম্পূর্ণ কারণ হিসেবে গণ্য করার দোষ পেয়ে যাবে, অবৈধ সামান্যীকরণ দোষ পেয়ে যাবে। তো রিসেন্ট আমি এগুলো শেয়ার করলাম। হ্যাঁ, যারা মানে মুখস্থ করনি আর যারা বুঝতে পারোনি, যারা নতুন স্টুডেন্টের জন্য। আর আজকে আমি তোমাদেরকে শেয়ার করছি একটি অবান্তর বিষয়কে কারণ মনে করার দোষ। তো এখান থেকে এই যে এটা আর হচ্ছে আরেকটা বাকি আছে যে অপর্যবেক্ষণমূলক দোষ। তো টোটাল কটা আছে বলো তো? টোটাল হচ্ছে 6টা। বহু কারণবাদ, অপর্যবেক্ষণমূলক দোষ, কাকতালীয় দোষ, হ্যাঁ, একটি শর্ত বা একটি আবশ্যিক শর্তকে সম্পূর্ণ কারণ হিসেবে গণ্য করার দোষ, অবৈধ সামান্যীকরণ দোষ, একটি অবান্তর বিষয়কে কারণ মনে করার দোষ। তো এই যে এগুলো দেখছো, এগুলো কিন্তু তোমাদের কিন্তু টোটাল হচ্ছে 4 মার্কের করে, দুটো আসবে পরীক্ষায় 100%। তো এই 6টা পড়লে এই অধ্যায় থেকে 8 মার্ক একদম চোখ বন্ধ করে একদম তোমরা পড়তে পারো, কোনো অসুবিধা নেই। আমি যা যা লিখিয়ে দিয়েছি, মানে যেভাবে লিখিয়ে দিয়েছি তোমরা ক্লাসটা করো, আর যেভাবে বুঝিয়ে দিয়েছি 1 মিনিটও লাগবে না মুখস্থ হতে, 1 মিনিটও লাগবে না। তো এখান থেকে 4 করে দুটো আসবে 100%। তাহলে কি হলো, তোমাদের লাস্ট যে অধ্যায়টা আরোমূলক, এখান থেকে 8 নিয়ে আর কোনো চিন্তা নেই। তো আজকে আমি তোমাদের এক্সট্রা ক্লাসে, এখন যেগুলো ক্লাস হচ্ছে সব এক্সট্রা ক্লাস, যারা বুঝতে পারিনি আর যারা নতুন স্টুডেন্ট তাদের জন্য আমি কিন্তু আজকে শেয়ার করছি। তো যারা আগের পুরানা স্টুডেন্ট যারা বুঝতে পারোনি, তো তোমরা কিন্তু বুঝে নেবে, আর নতুন স্টুডেন্টের জন্য এটা ঠিক আছে। তো আজকেই মুখস্থ করে নেবে, তাহলে তোমাদের লাস্ট যে অধ্যায় এখান থেকে 8 কিন্তু 100% কমন হয়ে গেল। ঠিক আছে, এবার বিষয় হচ্ছে স্যার এটা করার পর বাকিগুলো কোথায় পাবো? তোমরা বলতে পারো বাকিগুলো আমার চ্যানেলেই আছে। তোমরা ভিডিওস অপশনে গিয়ে প্রোফাইলটাতে ক্লিক করে ভিডিওস যে অপশনটা আছে, শর্টস ভিডিওস, হ্যাঁ, হোম বলে আছে, তারপর কমিউনিটি, যে ভিডিওস অপশনটা আছে, ভিডিওস অপশনে গিয়ে পরপর 2-3টা আমি রিসেন্ট আমি শেয়ার করলাম তোমাদের জন্য, যারা নতুন স্টুডেন্ট আর আমার যারা পুরানো স্টুডেন্ট তাদের জন্য। তো আমি বলছি আমি কিন্তু তোমাদের এখন শেয়ার করবো, বুঝিয়ে দেবো। তার আগে আমি তোমাদের 2টা কথা বলতে চাই। তোমরা অনেক নতুন স্টুডেন্ট আছো যারা কিন্তু তোমরা বুঝতে পারছো না যে বাকি ক্লাসগুলো কোথায় করবে। আমি বলছি আমার টিউশনের সম্পূর্ণ ক্লাস কমপ্লিট হয়ে গেছে। মানে আমার টিউশনের 12টা অধ্যায়, মানে যুক্তি অধ্যায় থেকে 12টা অধ্যায় কিন্তু আমি কমপ্লিট করে দিয়েছি। যুক্তি অধ্যায় থেকে একদম আরোহমূলক দোষ 12টা অধ্যায়, প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ, এসিকিউ, লজিক, নোট যা যা করে দিয়েছি একদম। আমার টিউশন, তোমরা যেভাবে তোমরা বাড়ির আশেপাশে টিউশন পড়েছো, সেই টিউশন আর আমার টিউশন পড়ে দেখবে, তারপর বুঝতে পারবে, পার্থক্যটা বুঝতে পারবে। তো আমি একদম সিলেবাস আর সাজেশন ভিত্তিক লিখে দিয়েছি, সম্পূর্ণ ক্লাস করে দিয়েছি। এখন যেগুলো হচ্ছে ক্লাস, সেগুলো হচ্ছে এক্সট্রা ক্লাস যারা নতুন স্টুডেন্ট তাদের জন্য। আর যে সমস্ত অধ্যায় থেকে প্রশ্নগুলো ঘুরিয়ে আসতে পারে, কত রকম ধরনের প্রশ্ন আসতে পারে লজিক ক্লাসগুলো, সেগুলো আমি করাচ্ছি। তো প্লিজ প্রত্যেকটা অধ্যায়ের ক্লাসগুলো করে নেবে। আর তোমাদেরকে একটা কথা বলছি, ভিডিওস অপশনটাতে গিয়ে মেইন ক্লাস সব কমপ্লিট হয়ে গেছে, এখন যা হচ্ছে সব এক্সট্রা ক্লাস, তোমাদের কোনো টিউশন লাগবে না। আর টিউশনে তোমাদের পড়ে যে অধ্যায়টা তোমরা বুঝতে পারোনি, মনে করো তোমার বচন অধ্যায় বুঝতে পারোনি, তাহলে বচন অধ্যায়ের ক্লাসগুলো আমার কাছে করো। আমি 100% বললাম, আমি যেভাবে লিখে দিই তার বাইরে একটাও প্রশ্ন আসবে না। বচন অধ্যায়, বচনের বিরোধিতা, যুক্তি অধ্যায়, তার অমাধ্যম অনুমান, নিরপেক্ষ ন্যায়, প্রাকল্পিক বৈকল্পিক, ভেনচিত্র, তারপর মনে করো কারণ অধ্যায়, আরোহ অনুমানী স্বরূপ, মিলের পরীক্ষামূলক পদ্ধতি, এই যে আরোহমূলক দোষ, এগুলো প্রত্যেকটা চ্যাপ্টারের নোট, লজিক, এমসিকিউ, এসিকিউ, আলাদা করে সাজেশন, সব কিছু আমার চ্যানেলে। আর গ্যারেন্টি দিয়ে বলছি, তোমাদের যে কোনো অধ্যায় যে অসুবিধা হচ্ছিল তোমাদের টিউশনে পড়তে, সেটা সব সেই জায়গাটা পূরণ হয়ে যাবে আমার ক্লাসটা একবার করে দেখো। তো প্লিজ সব কিছুই আমার চ্যানেলে আছে, যা যা লিখিয়েছি। এক্সট্রা ক্লাসগুলো করানোর মূল উদ্দেশ্য হলো তোমাদের যে পরীক্ষায় প্রশ্নগুলো তুমি উত্তর জানো, কিন্তু পরীক্ষায় প্রশ্নটা একটু ঘুরিয়ে আসলে করতে পারবে না,
কিন্তু আমি সেই কাজটা করেছি। আমার প্রত্যেকটা অধ্যায়ের যেগুলো লজিক ক্লাস যেগুলো মনে করো, সেই লজিক ক্লাসগুলো আমি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু যত রকমভাবে প্রশ্ন আছে সব ডিটেলসে আলোচনা করেছি। ওর বাইরে একটা প্রশ্ন আসবে না। তো প্লিজ দয়া করে আমি তোমাদেরকে বলছি, যদি 80তে 80 পেতে হয় তো প্লিজ প্রত্যেকটা অধ্যায়ের মেইন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস করবে। কেউ তোমাকে আটকাতে পারবে না। তোমরা ক্লাসগুলো দেখবে, তবেই তোমরা বুঝতে পারবে। তো চলো, এখন হচ্ছে এই নোটটা কিন্তু তোমরা মুখস্থ করে নেবে। এই নোটটা কি দেখো, অবান্তর ঘটনাকে কারণ বলে মনে করার দোষ। আরেকটা আমি কথা বলছি, এই নোটটার কিন্তু এটাকে পরীক্ষায় কিন্তু এইভাবেও আসতে পারে। অবান্তর মানে হচ্ছে অপ্রাসঙ্গিক, মানে অপ্রাসঙ্গিকও দিতে পারে, যে অপ্রাসঙ্গিক ঘটনাকে কারণ মনে করার দোষ। বুঝতে পারলাম? তো অপ্রাসঙ্গিকও বলতে পারে, অবান্তর ঘটনাকে কারণ মনে করারও দোষও বলতে পারে। ক্লিয়ার হয়ে গেল? তো চলো, এবার হচ্ছে নোটটা আমি বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, সব কিছু দিয়ে দিচ্ছি। এবার তোমরা হচ্ছে 1 মিনিটও লাগবে না মুখস্থ করতে। তো অবান্তর বা অপ্রাসঙ্গিক ঘটনাকে কারণ মনে করার দোষ। এবার হচ্ছে আগে আমি তোমাদের গোটা নোটটা কিন্তু আমি তোমাদেরকে পড়ে দিই, যাতে তোমাদের লিখতে সুবিধা হয়। ঠিক আছে? তারপর আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তাহলে কি হলো, কোনো কার্যের যে কোনো পূর্বগামী ঘটনা সেই কার্যের প্রকৃত কারণ নাও হতে পারে। তাই যেটি আসল কারণ সেটিকে কারণ হিসাবে গণ্য না করে কারণের সঙ্গে যুক্ত নয় এমন কোনো অবান্তর বা অপ্রাসঙ্গিক, আমি যদিও বলে দিয়েছি যে অবান্তর বা অপ্রাসঙ্গিক, তাহলে বুঝতে পার, তবুও আমি বলে দিলাম, অবান্তর বা অপ্রাসঙ্গিক বিষয়কে যদি কারণ বলে গণ্য করা হয় তাহলে যুক্তিতে অবান্তর ঘটনাকে কারণ বলে মনে করার দোষ ঘটে। যেমন আমি আগে তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, তোমাদের যাতে লিখতে সুবিধা হয়। আজকেই কিন্তু তোমরা নোটটা লিখে নেবে। ঠিক আছে? আজকেই নোটটা লিখে নেবে, তারপর মুখস্থ করে নেবে। তারপর যেমন ভারতে যত বহুতল বিশিষ্ট বাড়ির সংখ্যা বাড়ছে, মানসিক রোগীর সংখ্যা ততই বাড়ছে। কাজেই মানসিক রোগের কারণ হলো বহুতল বিশিষ্ট বাড়ির নির্মাণ। প্যারাচেঞ্জ করে লিখবে, উপরের যুক্তিটিতে সহপরিবর্তন পদ্ধতির অপপ্রয়োগের ফলে অবান্তর বিষয়কে কারণ বলে মনে করার দোষে দুষ্ট হয়েছে। এক্ষেত্রে দুটি ঘটনার মধ্যে সহপরিবর্তন লক্ষ্য করা গেলেও সেই সহপরিবর্তন প্রাসঙ্গিক নয়। বস্তুত ভারতে বহুতল বিশিষ্ট বাড়ির সংখ্যা বৃদ্ধি পাওয়া এবং মানসিক রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়া সহপরিবর্তিত হলেও এদের মধ্যে কোনো কার্যকারণ সম্পর্ক নেই। কাজেই সহপরিবর্তন পদ্ধতিতে যা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক ঘটনা, তাকে কারণ বলার জন্য আলোচ্য যুক্তিতে উক্ত দোষ ঘটেছে। উক্ত মানে অবান্তর ঘটনাকে কারণ বলে মনে করার দোষ ঘটেছে। তো এই হলো, এখান থেকে লিখলে তোমরা 4-এ 4। তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। তার আগে একটা কথা আমি বলছি, যেভাবে লিখে দিয়েছি আমি প্রত্যেকটা অধ্যায় যা যা লিখে দিয়েছি, অত কথা না বলে মুখস্থ করো, কেউ আটকাতে পারবে না। মেইন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস 80-তে 80 গ্যারেন্টিতে বললাম। যেমন এই অধ্যায়টা, যেমন এই অধ্যায়টা যে নোটটা আমি বুঝিয়ে দিচ্ছি, বোঝানোর কথাটা বলছি। যেমন এই অধ্যায়টা তোমাদের মেইন ক্লাসে আমি করিয়েছি। মেইন ক্লাসে যাদের বুঝতে অসুবিধা হয়েছে তার জন্য আমি এক্সট্রা ক্লাসে করালাম। আর এক্সট্রা ক্লাস তাদের জন্য যারা নতুন স্টুডেন্ট তাদের জন্য, কারণ অনেকে খুঁজে পাচ্ছ না তাদের জন্য। তাহলে এইটা এখানে মুখস্থ করলেই হয়ে গেল। এটার জন্য তোমার আর মেইন ক্লাস এই নোটটা তো আর লাগবে না, একটা জায়গায় মুখস্থ করলেই হয়ে গেল। এইটাকে আর ঘুরিয়ে আসার কোনো চান্স নেই। এটাকে টিকা হিসাবে যা আসবে, অবান্তর ঘটনাকে কারণ বলে মনে করার দোষ বা অপ্রাসঙ্গিক ঘটনাকে কারণ বলে মনে করার দোষ, যাই আসুক এটাই টিকা। তো এরকম এটা এক্সট্রা ক্লাস। তো এক্সট্রা ক্লাসে এরকম নোট একটা পড়লেই হয়ে গেল। কিন্তু যে সমস্ত লজিকের ক্লাসগুলো আমি করাই তোমাদের, যে সমস্ত, যেমন মনে করো বচন অধ্যায়, যে শর্ট প্রশ্নগুলো ঘুরিয়ে আসে, যেগুলো লজিকের প্রশ্ন ঘুরিয়ে আসে, এমসিকিউ এসিকিউ, যেই অধ্যায় থেকে লজিক থেকে যে প্রশ্নগুলো হয়ে থাকে, যেগুলো ঘুরিয়ে আসে, সেগুলোই এক্সট্রা ক্লাসে ভীষণ গুরুত্বপূর্ণ। যেমন বচন অধ্যায়, যুক্তি অধ্যায় থেকে যা এমসিকিউ এসিকিউ দিয়েছি সেগুলোর ঘোরার কোনো চান্স নেই। যেভাবে দিয়েছি সেভাবে পড়বে, 100% ওখান থেকে পড়ে যাবে। যে অধ্যায় থেকে
দেখবে এক্সট্রা ক্লাস দরকার নেই, সেটার প্রশ্ন ঘোরার কোনো চান্স নেই, সেটা ওই অধ্যায়, যুক্তি অধ্যায়। তারপর মনে করো বচন অধ্যায়, তো বচন অধ্যায় থেকে কি, বচন অধ্যায় থেকে তোমাদের যেহেতু এটা লজিকের অধ্যায়, দুই ধরনের প্রশ্ন হয়। কি ধরনের প্রশ্ন? একটা নোট আসে, একটা লজিক আসে। তো তোমার পরীক্ষা যেটা মনে হবে নোট করবে না লজিক করবে, সেটা আমি নোটও কমপ্লিট করে দিয়েছি, লজিকও কমপ্লিট করে দিয়েছি, সঙ্গে এক্সট্রা ক্লাস চলছে, এক্সট্রা ক্লাস হয়েছে, সেগুলো করবে। তাহলে লজিক অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসতে পারে ঘুরিয়ে, সেগুলো আমি এক্সট্রা ক্লাসে করাচ্ছি, তো সেগুলো হচ্ছে এক্সট্রা ক্লাস। তো সেটার জন্য মেইন ক্লাসটাও করতে হবে, তাহলে ডবল ডবল প্র্যাকটিস হয়ে গেল। সেক্ষেত্রে কি হলো, তোমার এক্সট্রা ক্লাসটা প্র্যাকটিসও হয়ে গেল, আর কি মেনটাও করলে এক্সট্রা ক্লাসও করলে, এর ফলে তোমার একদম পাকাপোক্ত হয়ে গেল। তো বচন অধ্যায় থেকে এমন স্ট্রং হলে তোমাকে বচন অধ্যায় থেকে যতই প্রশ্ন আসুক এবার তুমি 100% উত্তর দিতে পারবে। বুঝাতে পারলাম বচন অধ্যায়ের ব্যাপারটা? কোন অধ্যায়টা? বচন অধ্যায়, মানে লজিকের অধ্যায়টা। তাহলে সেটা ওই ধরনের প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে। তাই বলে আরোহমূলক দোষ থেকে এখন যে টিকাগুলো আমি তোমাদের লেখাচ্ছি, এটা আর ঘুরে কি আসবে? এটা নোট তো নোটের মতো মুখস্থ করতে হবে, এটা থেকে কোনো শর্ট প্রশ্নই নেই, অতএব এটার কোনো গল্পই নেই, এটা কোনো লজিকের অধ্যায়ও না। বুঝতে পারলাম? তাহলে এটা থেকে প্রশ্ন এক জায়গা পড়লেই হয়ে গেল। এবার চলো বচন অধ্যায়ের পর তারপর কি আছে মনে করো, বচনের বিরোধিতা। তো বচনের বিরোধিতা থেকে দুইটা ছক থাকে, একটা হচ্ছে তোমার বিরোধিতা আর একটা হচ্ছে বিরোধানুমান। তো এখান থেকে এমসিকিউ যা লিখে দিয়েছি সেগুলো তো 100% কমন লিখে যেগুলো দিয়েছি, কিন্তু বিষয় হচ্ছে সেই ছক থেকে তুমি উত্তরটা পড়েছো, কিন্তু ওই প্রশ্নটাকে ঘুরিয়ে দিল। মনে করো 1, 2 আর 3 কত 5 হয়, এবার তোমাকে প্রশ্নটা দিল 1 + 1 + 3, তাহলে কি তুমি পারবে না? সেরকম হচ্ছে প্রশ্নগুলো। বুঝতে পারলাম? তো ওই জন্যই তো আমার ছকগুলোকে আমি এমনভাবে করিয়ে দিয়েছি। আমার টিউশন, আমি বললাম তো, এই আমি যেভাবে এক্সট্রা ক্লাস করাই, আশা করি তোমরাও তো টিউশন পড়েছো, তুমি না পড়লেও তোমার বন্ধু বান্ধব তো পড়ে। তো এই ধরনের এক্সট্রা ক্লাসের গুরুত্বটা আশা করি কোনো টিউশনে পাবে না, আর কোনো টিউশন টিচার এইভাবে খেটে খুঁটে তোমাকে পড়াবে না। কারণ প্রত্যেকটা টিউশন টিচার চায় যে মাস গেলে 1 তারিখ হবে, ছাত্রদেরকে বলবে টাকা টাকা টাকা, সপ্তাহে 2 দিন পড়াবে, পড়ার টাকা টাকা টাকা, ব্যাস দাও, তারপর গল্প শেষ, শুধু পড়াবে। আর আমার রেগুলার ক্লাস হয়। তো তোমরা আশা করি পার্থক্যটা তোমাদের বোঝার ক্ষমতা হয়েছে, পার্থক্যটা নিজেই বুঝতে পারবে। এই জন্য আমি বলছি যে মেইন ক্লাস মানে যুক্তি অধ্যায় থেকে আরোহমূলক দোষ, মেইন ক্লাস সবার আগে আমার নোটপত্র যা আছে অথবা প্রশ্ন যত আছে সব কিছু আমি কমপ্লিট করে দিয়েছি, লজিক থেকে এমসিকিউ প্রত্যেক লিখে দিয়েছি, সব কিছু। তোমাকে কিচ্ছু করতে হবে না, শুধু ক্লাস করলেই হবে, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না, কোনো টিউশন নিতে লাগবে না। এক্সট্রা ক্লাস কি? এক্সট্রা ক্লাস হচ্ছে যারা নতুন স্টুডেন্ট তাদের জন্য এক্সট্রা ক্লাস, যেমন এই নোটটা যারা লেখেনি তাদের জন্য, তারপর যারা বুঝতে পারেনি পুরানো স্টুডেন্ট তাদের জন্য এটা, এটা তো ঠিক আছে, এটা তো ঘুরিয়ে আসার কোনো চান্স নেই। কিন্তু যে অধ্যায়গুলো ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন আসে সেগুলো হচ্ছে এক্সট্রা ক্লাস, যেমন বচন অধ্যায় থেকে হয়, বচনের বিরোধিতা থেকে। তোমরা ক্লাসগুলো দেখবে, লজিকের ক্লাসগুলোতে কত ধরনের প্রশ্ন ঘুরিয়ে আসতে হবে, সেই ধরনের যে খাটনিগুলো, এই যে আমি যে খেটে খেটে যে তোমাদের করাই, এই ধরনের খাটনিগুলো তোমাদের টিউশন টিচার খেটে খুঁটে তোমাদেরকে করাবে। আর করালে কত টাকা লাগতে পারে? প্রতিদিন ক্লাস করাবে, প্রতিদিন একটা টিচার তোমাদের ক্লাস করাতে পারে? আশা করি তোমরা নিজেরাই ভিজিট করবে। এই জন্য আমি বললাম যে মেইন ক্লাস আর এক্সট্রা ক্লাস এমনভাবে করিয়েছি, প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ শর্ট প্রশ্নের জন্য, বিশেষ করে এমসিকিউ তো আমি লিখে দিয়েছি, ওগুলো 100% কমন, কিন্তু বিষয় হচ্ছে প্রশ্নটা ঘুরিয়ে আসলে কি করবে। তো সেটাকে এই এমসিকিউ আর এসিকিউ প্রত্যেক 40 নাম্বার যে আসবে, সেই প্রশ্নগুলো যাতে তোমাদের মুখস্থ হয় সহজে, মানে মুখস্থ করলে তো চাপ হয়ে যায়, কিন্তু সেটা মানে জলের মতো হয়ে যায়, তার জন্যই আমার ওই এক্সট্রা ক্লাসগুলোর গুরুত্ব। মানে এক্সট্রা ক্লাসগুলো করলে সে তুমি আগে থেকে যদি ভাবো বুঝবো না, পারবো না, এটা তোমাদের ভুল ধারণা। অনেক টিউশনে পড়েছো, বুঝতে পারোনি, কিন্তু আমার টিউশনে সেই অধ্যায়টা সিলেক্ট করে তুমি পড়বে, 100% বুঝতে পারবে। তো পড়ে দেখো, তারপর সেই অধ্যায়ের এমসিকিউ এসিকিউ যেগুলো লিখে দিয়েছি প্রত্যেকটা অধ্যায়ের, সেগুলো পড়ে জলের মতো মুখস্থ হয়ে যাবে। এই জন্যই বললাম যে পরীক্ষার প্রত্যেকটা প্রশ্ন ঘুরিয়ে আসলেও তখন উত্তর দিতে পারো। এইটাই হচ্ছে এক্সট্রা ক্লাসের মূল গুরুত্ব। আশা করি বুঝাতে পারলাম। তো খুঁজে পাচ্ছ না, তার জন্য তোমরা কি করবে, ভিডিওস, আমার চ্যানেলের প্রোফাইলে যে ভিডিওস অপশনটা আছে, ভিডিওস অপশনটা দিয়ে ক্লিক করে পরপর দেখবে এখন যেগুলো ক্লাস হচ্ছে সেগুলো এক্সট্রা ক্লাস, আর পরপর একটু নিচের দিকে গিয়ে দেখবে সব সিরিয়ালই আছে। তো যুক্তি অধ্যায় থেকে আরও নিশ্চয়ই প্রথমে যুক্তি অধ্যায় শুরু, তার যুক্তি অধ্যায় আরও পিছনে আছে, এখন কাছাকাছি পাবে নিশ্চয়ই হচ্ছে লাস্ট অধ্যায়, এটা আরোমূলক দোষ, তার একটু পিছন দিকে চলে মিলে পরীক্ষামূলক পদ্ধতি, তার একটু পিছন দিকে গেলে মনে করো যে আরো অনুমান, তার একটু পিছনে গেলে কারণ, এইভাবে পিছাতে গেলে শেষের দিকে দেখবে যুক্তি অধ্যায়। তো এই পুরো প্রত্যেকটা ক্লাস 2024, এটা আমার ডিজিটাল ফিলোসফি টিউশন। এখানে প্রত্যেকটা অধ্যায় ক্লাসগুলো ওইভাবে করানো আছে, তো কেউ আটকাতে পারবে না। এটাই হচ্ছে ক্লাসের মূল। আরেকটা বিষয় যে তোমরা কিন্তু কমিউনিটি পোস্ট বলে যে একটা অপশন আছে,
যেমন ভিডিওস অপশনে সব পেয়ে গেলে, কমিউনিটি পোস্টার প্রতিদিন চেক করবে। আমি কিন্তু যত মেইন ক্লাস হয়েছে আর এক্সট্রা ক্লাস হয়েছে প্রত্যেক দিনই কম বেশি করে সময় করে আমি কিন্তু এক্সট্রা ক্লাসগুলো শেয়ার করি। কি করি, যেমন মনে করো আরোহমূলক দোষ থেকে এই অধ্যায় থেকে যত মেইন ক্লাস মনে করো এটা থেকে যা যা দরকার সেটা আমি একসাথে শেয়ার করে দিই। মনে করো যুক্তি অধ্যায়ের যেগুলো দরকার মেইন ক্লাস প্লে এক্সট্রা ক্লাস করে দিই সবগুলো একসাথে, তাহলে প্রত্যেকটা অধ্যায়ের সব কিছু মেইন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস সব একবারই পেয়ে গেলে। তো তোমরা কমিউনিটি পোস্টটাও চেক করবে, কমিউনিটি পোস্টটা স্ক্রল করতে দেখবে সব কিছু হাতের মানে ভিডিও প্লাস কমিউনিটি দুটাই চেক করবে, কন্টেন্ট তোমাদের তোমার যেখানে অসুবিধা সব ক্লিয়ার হয়ে যাবে। তো চলো এবার আমি বুঝিয়ে দিচ্ছি, আশা করি বুঝাতে পারলাম তোমাদের সমস্যাটা। আর প্লিজ চ্যানেলটা ভিজিট করে দয়া করে, এটা আমার টিউশনের চ্যানেল, ঠিক আছে। এবার নোটটা বুঝাই। দেখো, কোনো কার্যের যে কোনো পূর্বগামী ঘটনা সেই কার্যের প্রকৃত কারণ নাও হতে পারে। এখানে বলছে কোনো কার্যে, দেখো কার্য কারণ ব্যাপারটা তো আমরা জানি, কার্য কি যা পরে ঘটে তা কার্য, কারণ কি যা আগে ঘটে তা কারণ। মানে পূর্ববর্তী ঘটনাকে কারণ বলে, পরবর্তী ঘটনাকে কার্য বলে বা অনুবর্তী ঘটনাকে কার্য বলে। এটা কিন্তু আমরা কারণ চ্যাপ্টারে পড়েছি, আশা করি এতদিন প্রত্যেকটা নোটের সঙ্গে আলোচনা করে এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। তো কোনো কার্যের বলছে কোনো কার্যের যে কোনো পূর্বগামী ঘটনা সেই কার্যের প্রকৃত কারণ নাও হতে পারে। ঠিকই তো বলছে, যে কোনো প্রত্যেকটা কার্যের তো একটা কারণ অবশ্যই থাকবে। হ্যাঁ, তো ওটাই বলছে যে কোনো কার্যের যে কোনো পূর্বগামী, মানে কাকতালীয় দোষে আমরা কাকতালীয় নোটটা পড়লেই তোমরা বুঝে যাবে ব্যাপারটা কি। তো কোনো কার্যের যে কোনো পূর্বগামী ঘটনা, পূর্ব মানে আগের ঘটনা, সেই কার্যের প্রকৃত যেটা মূল যেটা কারণ নাও হতে পারে, সেটাই বলেছে। ঠিকই বলছে। তাই যেটি আসল কারণ, যেটা মূল কারণ, সেটিকে কারণ হিসেবে গণ্য না করে, মানে বলতে চাচ্ছে যেটা অরিজিনাল কারণ সেটাকে তুমি না খুঁজে কারণের সঙ্গে যুক্ত নয়, যেটা কারণের সঙ্গে যুক্তই না এমন কোনো অবান্তর মানে ফালতু কথা, আমরা বলি ফালতু কথা বলিস না, তো এই যে বিষয়টা ওটাই মনে করো, এমন কোনো অবান্তর বা অপ্রাসঙ্গিক যেটা প্রয়োজনই না, মানে গুরুত্বই নেই, অপ্রাসঙ্গিক বিষয় বলে না, এই তুই ফালতু আলোচনা করিস না তো, মানে যেটার সাথে এটা কোনো সম্পর্কই নেই সেই বিষয়টাকে টানা, ওইটাকে বলা হচ্ছে অপ্রাসঙ্গিক। মানে এটার সঙ্গে কোনো লিঙ্কই নেই, মানে এই টাইপের বিষয়টা কি বলা হচ্ছে যে এমন কোনো অবান্তর বা অপ্রাসঙ্গিক বিষয়কে যদি কারণ বলে গণ্য করা হয় তাহলে যুক্তিতে অবান্তর ঘটনাকে কারণ বলে মনে করার দোষ ঘটে। বুঝতে পারলাম? তো সেটাই হচ্ছে অবান্তর ঘটনা। মানে প্রকৃত কারণ তুমি খুঁজতে গিয়ে অন্য এমন একটা কারণ খুঁজে নিয়েছো তুমি যেটার সঙ্গে এটা কোনো লিঙ্কই নেই, মানে অবান্তর, অপ্রাসঙ্গিক। সেই জন্যই বলছে, তো এরকম যদি খুঁজতে গিয়ে যদি দেখা যায় যে অবান্তর কোনো বিষয়কে, একটা অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক বিষয়কে তুমি কারণ বলে মনে করো, তাহলে যে দোষ ঘটে সেটাই হচ্ছে মানে তোমার অবান্তর ঘটনাকে বা অপ্রাসঙ্গিক ঘটনাকে কারণ বলে মনে করার দোষ। আশা করি ক্লিয়ার হয়ে গেল। আর সহজ ভাষায় লিখে দিয়েছি। এবার উদাহরণটা কি, যেমন ভারতে যত বহুতল বিশিষ্ট বাড়ির সংখ্যা বাড়ছে, মানসিক রোগীর সংখ্যা ততই বাড়ছে। উদাহরণটা ভালো করে দেখো তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ভারতে যত বহুতল বিশিষ্ট বাড়ির সংখ্যা বাড়ছে, মানসিক রোগীর সংখ্যা ততই বাড়ছে। কাজেই মানসিক রোগের কারণ হলো বহুতল বিশিষ্ট বাড়ির নির্মাণ। দেখো এখানে উদাহরণটা আমি এমন একটা উদাহরণ নিয়েছি, যেই উদাহরণটা এই যে অবান্তর ঘটনাকে বা অপ্রাসঙ্গিক ঘটনাকে কারণ বলে মনে করা দোষের উদাহরণ। ভালো করে দেখো, যে উদাহরণটা দিয়েছি সেই উদাহরণটার মানেটা এখানে আছে। দেখো উদাহরণটা কি দেওয়া হয়েছে, বলা হয়েছে ভারতে যত বহুতল বিশিষ্ট বাড়ির সংখ্যা বাড়ছে, মানে ভারতে যত বড় বড় বিল্ডিং এর সংখ্যা বাড়ছে, মানসিক রোগীর সংখ্যা ততই বাড়ছে। তো আচ্ছা তুমি বলো, আমার বাড়ির বাড়ার সাথে সাথে তুমি পাগল হওয়ার কি সমস্যা, তোমার মানসিক দিক দিয়ে তুমি ক্ষতিগ্রস্ত, তাতে তোমার কি সমস্যা? এরকম যুক্তি যদি আমি দেই তাহলে সেটা কি ভালো হলো? তো এটাই বলছে, ভারতে যত বহুতল মানে বড় বড় বিল্ডিং বাড়ির সংখ্যা বাড়ছে, মানসিক রোগীর সংখ্যা ততই বাড়ছে। মানসিক রোগী সব মেন্টাল পেশেন্ট হয়ে যাচ্ছে। কাজেই বলা যাচ্ছে, অতএব মানে সিদ্ধান্ত, এটা লাইনটা সিদ্ধান্ত, কাজেই মানসিক রোগের কারণ হলো বহুতল বিশিষ্ট বাড়ির নির্মাণ। কাজেই ওটাই বলা হচ্ছে, অতএব সিদ্ধান্ত করা হলো যে মানসিক যে মেন্টাল যে পেশেন্টগুলো হচ্ছে, কেন মেন্টাল পেশেন্ট হচ্ছে তার কারণ হলো ভারতে না বহু বড় বড় বিল্ডিং হচ্ছে, তার জন্য মানুষ না মেন্টাল হয়ে যাচ্ছে। তো এটা কি ধরনের যুক্তি রে বাবা? এই ধরনের যুক্তি যদি দেয় কেউ, এই জন্যই তো বলছে অবান্তর, অপ্রাসঙ্গিক, মানে লিঙ্কই নেই। তুমি তোমার বাড়ির সাথে আমার
শরীর খারাপের, আমার শারীরিক দিক থেকে আমি অক্ষম বা আমি মেন্টাল হয়ে আছি, তাতে কি সমস্যা? তো এই ধরনের বিষয় যদি কেউ বলে তাহলে সেই বিষয়টাই হচ্ছে, এই জন্যই তো এটা নাম হয়েছে অবান্তর ঘটনা, অবান্তর, অপ্রাসঙ্গিক। আমরা কথা বলে থাকি এরকম, বাস্তবে বাড়িতেও কথা বলে থাকি, তো যেটার সাথে কোনো লিঙ্ক নেই, আমাদের বন্ধু বান্ধবের মধ্যে আলোচনা করলেও বলি, ওই জন্য ফালতু কথা বলিস না, তো বলি না। তো এই ঘটনাটাই হচ্ছে এটা, বুঝতে পারলাম? তো এই যে উদাহরণটা, এটার মানেটা এখানে লুকিয়ে আছে, এই উদাহরণটার মধ্যেই এই কথাটা লুকিয়ে আছে। তো এই ধরনের উদাহরণ যদি কেউ দেয়, ভারতে যত বহুতল বিশিষ্ট বড় বড় বলে বিল্ডিং হচ্ছে, মানুষ বলে পাগল হচ্ছে, মেন্টাল পেশেন্ট হচ্ছে, এটা কোনো কথা হলো? তো বহুতল বাড়ার সাথে মানুষের মেন্টাল পেশেন্টের বাড়ার কারণটা কী? তা কোনো লিঙ্ক নেই, কোনো কার্যকারণ সম্পর্ক নেই। কিন্তু এই ধরনের কথা যদি বলা হয় তাহলে সেটা হয়ে গেল অবান্তর ঘটনাকে বা অপ্রাসঙ্গিক ঘটনাকে কারণ মনে করার দোষ। আশা করি ক্লিয়ার হয়ে গেল নোটটা, উদাহরণটা ক্লিয়ার হয়ে গেল। এবার এই উদাহরণটাকে আমাদের কিন্তু ব্যাখ্যা দিতে হবে। চলো, ওটা কিন্তু এই উদাহরণটাতে কি দোষ ঘটেছে, এই উদাহরণটা এইটাই দোষ, আর যেগুলো টিকা, ঠিক আছে? তাহলে উপরের যুক্তিটিতে প্যারা চেঞ্জ করে লিখতে, উপরের যুক্তিটিতে সহপরিবর্তন পদ্ধতির অপপ্রয়োগের ফলে, সহপরিবর্তন পদ্ধতি কেন বলা হয়েছে বলো তো? কারণ এই যে একটা বাড়ার সাথে আরেকটা বাড়ছে, আমরা মিলের যে পদ্ধতিটার কথা আলোচনা করেছি, সেখানে কি, সেখানে তো একটা সহপরিবর্তন পদ্ধতি, একটি ঘটনা বাড়ার সাথে সাথে অপর একটি ঘটনা বাড়ছে, বা একটি ঘটনা বাড়ার সাথে অপর একটি ঘটনা কমছে। এই যে বাড়ার সাথে সাথে আরেকটা বাড়ছে, তো সেটা কি সহপরিবর্তন, দুটাই একই সঙ্গে পরিবর্তন যে হচ্ছে, সেটাই সহপরিবর্তন। তো সহপরিবর্তন নোট আশা করি মুখস্থ, ওখান থেকে তো দুটো নোট আসবে 8-এর, তো মুখস্থ করার সময় আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। তো ওটাই বলছে উপরের যুক্তি, মানে এই যুক্তিটিতে, উপরের যুক্তিটিতে সহপরিবর্তন পদ্ধতির অপপ্রয়োগের ফলে, অপপ্রয়োগ মানে মানে ভুলভাবে তুমি প্রয়োগ করো, যেখানে যেটা দরকার সেখানে তোমার প্রয়োগ করো নাই, মানে তুমি জানো বলে সব জায়গায়, মনে করো তোমাকে জ্বরের ট্যাবলেট দেওয়া হয়েছে, জ্বরের ট্যাবলেট দেওয়া হয়েছে যখন জ্বর হবে তখন খাওয়ার জন্য, যখন তখন তুমি জ্বরের ট্যাবলেট খেয়ে নিবে নাকি? যেখানে সেখানে প্রয়োগ করবে? তোমাকে খাতা কলম দেওয়া হয়েছে পড়াশোনার জন্য, তো তুমি কি করছো? পড়াশোনা না করে খাতা কলমটা দিয়ে তুমি মনে করো যে যেখানে সেখানে ভুল কাজে প্রয়োগ করছো, হবে কি? ব্যাপারটা হচ্ছে সেরকম। তো ওটাই বলছে উপরের যুক্তিটিতে সহপরিবর্তন পদ্ধতির অপপ্রয়োগের ফলে অবান্তর বিষয়কে কারণ বলে মনে করার দোষে দুষ্ট হয়েছে। একটার সঙ্গে একটা বাড়ছে, এই জিনিসটা তুমি জানো যে একটার সঙ্গে একটা বাড়লে সহপরিবর্তন পদ্ধতি হয়, তাই তো এটাও মনে সহপরিবর্তন পদ্ধতি। ওইদিকে বড় বড় বিল্ডিং হচ্ছে, এদিকে তো মেন্টাল পেশেন্ট হচ্ছে, তাহলে এই মেন্টাল পেশেন্টগুলোই হচ্ছে ওগুলোর কারণ। তো এটা হলো, ওটা তুমি একটার সঙ্গে একটা জিনিস জানো বলে তুমি সহপরিবর্তন পদ্ধতি প্রয়োগ করে দিলে। তো এটাই বলছে সহপরিবর্তন পদ্ধতি অপপ্রয়োগ, মানে ভুল ব্যাখ্যার ফলে এটাতে হচ্ছে এই দোষটা দুষ্ট হয়েছে, মানে বিষয়কে কারণ বলে মনে করার দোষে দুষ্ট হয়েছে। ক্লিয়ার? এক্ষেত্রে দুটি ঘটনার মধ্যে সহপরিবর্তন লক্ষ্য করা গেলেও, এটাই বলছে এক্ষেত্রে দুটি ঘটনার মধ্যে সহপরিবর্তন লক্ষ্য করা গেলেও, দুটি ঘটনা মানে কি, একটা বহুতল বাড়ছে, বহুতল মানে বড় বড় বিল্ডিংগুলো হচ্ছে, আরেকটা কি মেন্টাল পেশেন্ট বাড়ছে। এটাই বলছে যে এক্ষেত্রে দুটি ঘটনার মধ্যে, দুটি ঘটনা মানে একটা বহুতল বাড়ানো আর একটা মেন্টাল পেশেন্ট বাড়ানো, মানসিক রোগীর সংখ্যা বাড়া, এই দুটি ঘটনার মধ্যে সহপরিবর্তন লক্ষ্য করা গেলেও সেই সহপরিবর্তন কিন্তু প্রাসঙ্গিক নয়। এটাই বলছি, সেই সহপরিবর্তন প্রাসঙ্গিক নয়। গুরুত্বপূর্ণ কি সেটা? প্রাসঙ্গিক নয়, কোনো মানে নেই, এটার কোনো লিঙ্ক নেই, ওটাই বলছে প্রাসঙ্গিক নয়। বস্তুত ভারতে বহুতল বিশিষ্ট বাড়ির সংখ্যা বৃদ্ধি পাওয়া, ভারতে এই যে বহুতল বিশিষ্ট মানে সংখ্যা, বাড়ির সংখ্যা যে বৃদ্ধি পাওয়া এবং মানসিক রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়া সহপরিবর্তিত, দুটো একসঙ্গে সহপরিবর্তিত হলেও, ওটাই বলছে যে সহপরিবর্তিত হলেও এদের মধ্যে কিন্তু কোনোরূপ কার্যকারণ সম্পর্ক নেই। কি কার্যকারণ সম্পর্ক আছে? কি একটা বহুতল বাড়ছে আর একটা মেন্টাল পেশেন্ট বাড়ছে, এটার মধ্যে কি কার্যকারণ সম্পর্ক থাকতে পারে? তুমি বলো এটার সাথে কি কার্যক্রম? বহুতল বাড়ছে, বহুতল মানুষের টাকা পয়সা হচ্ছে, দেশ উন্নত হচ্ছে, বহুতল বাড়ছে, তো বহুতল বাড়ার সাথে মানুষের মেন্টাল পেশেন্টের সম্পর্কটাই তো নেই, কোনো একদম একদম ভিন্ন, একদম মানে ভিন্ন দৃষ্টিতে, একদম মানে ওটার আলাদা এটার আলাদা, এটা কোনো সাইন্টিফিক ব্যাখ্যা নেই। তো সেটাই বলা হচ্ছে এখানে। কেন বলছে? যেহেতু দুটো একসঙ্গে বাড়ছে ওই জন্য, মানে যেহেতু সহপরিবর্তন পদ্ধতি মানে আমরা জানি যে একটা বাড়লে আরেকটা বাড়ে, ওইটা আমরা প্রয়োগ করে দিলাম, তো সেরকম পড়াশোনাটাও সেরকম, ঠিক আছে? তো ওটাই বলছে যে দুটাই ঘটনা, যে বস্তুত ভারতে বহুতল বিশিষ্ট বাড়ির সংখ্যা বৃদ্ধি পাওয়া এবং মানসিক রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়া সহপরিবর্তিত, মানে দুটো একসঙ্গে পরিবর্তিত হলেও এদের মধ্যে কোনোরূপ কার্যকারণ সম্পর্ক নেই। কাজেই সহপরিবর্তন পদ্ধতিতে যা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক ঘটনা তাকে কারণ বলার জন্য
অপ্রাসঙ্গিক ঘটনা তাকে কারণ বলার জন্য আলোচ্য যুক্তিটিতে উক্ত দোষ ঘটেছে। এই জন্য এই যে যুক্তিটা দেওয়া হয়েছে, এই যে যুক্তিটা দেওয়া হয়েছে, উদাহরণটা দেওয়া হয়েছে, এই যুক্তিটাতে কি হয়েছে, উক্ত দোষ ঘটেছে। উক্ত মানে অবান্তর ঘটনাকে কারণ বলে মনে করা দোষ ঘটেছে। ক্লিয়ার হয়ে গেল নোটটা? আশা করি এবার 1 মিনিটও লাগবে না। তো যারা আমার নতুন স্টুডেন্ট তাদেরও হয়ে গেল, যারা পুরানো স্টুডেন্ট তাদেরও মুখস্থ হয়ে গেল। এবার তোমরা সবাই একদম ফটাফট এটা কিন্তু মুখস্থ করে নেবে। তো এরকম করে এটার সঙ্গে আরেকটা এক্সট্রা ক্লাসে আমি তোমাদের করাবো, যারা পুরানো স্টুডেন্ট তাদের জন্য করাবো, যারা নতুন স্টুডেন্ট তাদের জন্য করাবো এখান থেকে। তাহলে এই অধ্যায় থেকে 4 4 8 তোমাদের 100% কিন্তু তোমাদের 100% এই অধ্যায় তোমাদের 8-এর আর কোনো চিন্তা নেই, আর কোনো চিন্তা নেই। তো এইভাবে প্রত্যেকটা অধ্যায়, শুধু এই অধ্যায় পড়লে হবে না, বাকি প্রত্যেকটা অধ্যায়, এটা তো আরোহমূলক দোষ, এটা তো লাস্ট অধ্যায়, তার লাস্ট অধ্যায় তো এখান থেকে আরেকটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। রিসেন্ট ভিডিও কিন্তু তোমরা রিসেন্ট ভিডিও, এটার কয়েকটা ভিডিও আগে কিন্তু তোমরা পেয়ে রিসেন্ট, তাহলে সবগুলো পড়ে নিও। আর সঙ্গে আরেকটা লাস্ট আছে, এখান থেকে আমি এটা বুঝিয়ে দিব, তাহলে নতুন স্টুডেন্টের জন্য হয়ে যাবে। অপরচুপেকের মূল এটা তাহলে তার তোমাদের 4 4 করে 8 দুটো আসবে, এটা ক্লিয়ার হয়ে গেল। তার আগে তোমরা কিন্তু এই যে মিলের পরীক্ষামূলক এর আগের অধ্যায় মিলের পরীক্ষামূলক এই দুটা নোট আসবে সেগুলো। তো এরকম করে প্রত্যেকটা অধ্যায় আমার সাজেশনটা তোমরা আলাদা করে দেখে নেবে। যদিও সাজেশন আমি আলাদা করে দিয়েছি, যারা লজিক করবে তারা কোনটা লিখবে, যারা নোট করবে তারা কোনটা লিখবে, যারা পরীক্ষা শুধু পাস করতে চায় তারা, আর যারা 80তে 80 পেতে তারা কি করে, সব আমার চ্যানেলের ডিটেলসে আলোচনা আছে। আর প্রত্যেকটা অধ্যায়ের ক্লাস আমার সেইভাবে আছে, তোমাকে 80তে 80। অনেকে তোমাদের প্রশ্ন, এখন পড়লে কি আমি 80তে 80 পাবো? অবশ্যই পাবে, কেন পাবে না? কারণ তোমার কাছে সবকিছু ওপেন আছে, সবকিছু ওপেন আছে। যেটা তুমি টিউশনে গিয়ে এখন যদি বলো স্যার আমি আপনার কাছে পড়বো, কোনো টিউশন টিচার তোমাকে শুরু থেকে লাস্ট পর্যন্ত নিশ্চয়ই এখন শুরু থেকে লাস্ট পর্যন্ত পড়াতে চাইবে না। কিন্তু আমার টিউশনে, আমার ডিজিটাল ফিলোসফি টিউশনে সেটা তোমার কাছে অপরচুনিটি আছে। তোমার প্রত্যেকটা ক্লাস তো তোমার সামনেই আছে, তুমি দেখো দিনে একসাথে 10টা চ্যাপ্টার তুমি দেখে নিতে পারো, কিন্তু সেটা তোমার কাছে সুবিধা আছে। তো এই জন্য বললাম টিউশনের পার্থক্য আর আমার কাছে পার্থক্য। আমার কাছে যারা পড়েছে, আগেও যারা পড়েছে 80তে 80 পেয়েছে, তোমরা যদি মেইন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস পড়ো, আমি এই জন্য বুঝিয়ে দিলাম মেইন ক্লাস কোনটা দরকার, এক্সট্রা ক্লাস কোনটা দরকার। লজিকের অধ্যায়গুলো এক্সট্রা ক্লাস দরকার, আর মেইন ক্লাস যেমন এই অধ্যায় এক্সট্রা ক্লাস, এটা তুমি মেইন ক্লাসে পড়লেও হয়ে গেল, একটা পড়লেই হয়ে গেল। কিন্তু যেগুলো দরকার, কোন অধ্যায় দরকার, তার তোমরা ক্লাসগুলো করলেই বুঝতে পারবে। প্রত্যেকটা অধ্যায় পড়ো, কেউ আটকাতে পারবে না তোমাদের। তো চলো মেইন ক্লাসের জন্য অপেক্ষা করো। প্লিজ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে আর বন্ধুদেরকে শেয়ার করো যারা এখনো কিন্তু পড়াশোনা করেনি। আমি চাই যদি তোমরা পড়ো, আমার মতো পড়ো, 100% বলছি 80তে 80 পাবে। তো প্লিজ ভিডিওস অপশনটা ক্লিক করে সমস্ত ভিডিও তোমরা দেখে নাও। এটা টিউশন, তোমার যে অধ্যায় দরকার, কোন অধ্যায় দরকার, কোন অধ্যায় লজিক দরকার, কোন অধ্যায় নোট দরকার, কোন অধ্যায় লজিক বুঝতে পারোনি, টিউশনে পড়ে লজিক বুঝতে পারোনি, ট্রুথ ফাংশন বুঝতে পারোনি, না প্রাকল্পিক বৈকল্পিক বুঝতে পারোনি, ভেন ডায়াগ্রাম বুঝতে পারোনি, আমি গ্যারেন্টি দিয়ে বললাম তুমি যে ক্লাসটা টিউশনে বুঝতে পারোনি, সেই ক্লাসটা যদি আমার ক্লাস করে তুমি বুঝতে না পারো, পৃথিবীর কোনো টিচারের কাছে তুমি বুঝতে পারবে না। সেটা তুমি ক্লাসটা দেখলেই তুমি বুঝতে পারবে কি পারবে না। আমার কাছে যে বুঝতে পারবে না, পৃথিবীর যে কোনো টিচারের কাছে পড়ো তোমরা, সেখানেও বুঝতে পারবে না। আশা করি তোমরা ক্লাসগুলো করে দেখবে। প্রত্যেকটা অধ্যায়ের ক্লাস পুঙ্খানুপুঙ্খভাবে, পরীক্ষায় এমন কোনো প্রশ্ন আসবে না যেটা আমি করাইনি, এটা হতে পারে না। সেটা হয় মেন ক্লাসে আছে, না হলে এক্সট্রা ক্লাসে থাকবেই। যদি তোমরা প্রত্যেকটা ক্লাস করো, কেউ আটকাতে পারবে না। তোমরা ক্লাসগুলো করো, আর প্লিজ শেয়ার করো। যারা এখনো তোমাদের বন্ধু বান্ধব আছে, প্লিজ তাদেরকে শেয়ার করো, তাদেরকেও সুযোগ করে দাও। কারণ এই আমার এটা টিউশনের চ্যানেল, এই টিউশনটা কিন্তু তাদের জন্য ওপেন করা হয়েছে যারা কিন্তু ভালো রেজাল্ট করতে চায়, যারা টিউশনে গিয়ে কিছু বুঝতে পারছে না, যারা অনেক স্টুডেন্ট আছে যারা টাকার অভাবে টিউশন নিতে পারেনি, তাদের জন্য কিন্তু আমার এই ডিজিটাল ফিলোসফি টিউশন ওপেন করা। কারণ আমার কাছে অনেক স্টুডেন্ট পড়তে আসে, আমি যাদেরকে জায়গা দিতে পারিনি, সবাইকে ক্লাস করার জন্যই আমি আমার টিউশনটা কিন্তু ফ্রিতে করে দিয়েছি। আর রেগুলার ক্লাস হয় একমাত্র ইউটিউবে, আমার চ্যানেল, যেখানে পড়লে কোনো টিউশন নিতে লাগে না। আর টিউশন পড়েও যে জায়গা তোমার অসুবিধা, সেটা আমার চ্যানেলে ক্লাস করে সেটা তোমার কমপ্লিট হয়ে যাবে। তো 80তে 80 পেতে গেলে আমার চ্যানেলে তোমাকে ক্লাস করতে হবে, কোনো বিকল্প কোনো রাস্তা নেই। এখন তোমার ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, ভিজিট করে দেখবে, সেটা তুমি ভালো মন্দ তুমি নিজেই বিচার করবে। প্লিজ দয়া করে তোমার এই শেয়ার করে, তোমার এক একটা বন্ধুকে শেয়ার করে তাদেরকেও ক্লাস করার সুযোগ করে দাও। আর যারা 11-এ পড়ছে তাদেরকেও শেয়ার করে দাও, কারণ তাদেরও সেমভাবে তাদেরও টিউশন শুরু হয়ে যাবে।